ভালো মন্দের মিশেলে কেটে গেল আরেকটি বছর। ভোটের আগের বছরটিতে যেমন কিছু প্রাপ্তিযোগ হয়েছে দেশের মানুষের ভাগ্যে, আবার ঘটনা দুর্ঘটনায় প্রাণহানি, সম্পদের ক্ষতি কাঁদিয়েছেও। প্রায় সারা বছরই ডেঙ্গুর চোখ রাঙানিতে থাকতে হয়েছে বাংলাদেশকে। মশাবাহিত এই রোগটি এবার যে কোনো সময়ের চেয়ে বেশি প্রাণ নিয়েছে। একদিকে ডেঙ্গুর আতঙ্ক, অন্যদিকে জিনিসপত্রের লাগামহীন দামে মানুষের নাভিশ্বাস ওঠা জীবন। এসব নিয়ে বছর জুড়েই চলেছে আলোচনা। মাঝে মধ্যেই হানা দিয়েছে ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ, আবার অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দেদার। এত সব দুর্বিপাকের মধ্যে আলোর ঝলকানি হয়ে এসেছে ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল, ঢাকা-কক্সবাজার রেল লাইন চালু হওয়ার খবর। বছরের শেষ ভাগের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে বিএনপির ডাকা হরতাল, অবরোধে নাশকতার ঘটনা, যা মানুষের মনে ফিরিয়ে আনে পুরনো আশঙ্কা। শেষ পর্যন্ত মানুষ ভোটের উৎসবে মেতে উঠতে শুরু করলেও সেই শঙ্কা পিছু ছাড়েনি। প্রাণঘাতী ডেঙ্গু। বিদায়ী বছরে আতঙ্কের নাম হয়ে এসেছে ডেঙ্গু। কোভিড মহামারীর প্রকোপ কমে যাওয়ার মধ্যে এই বছরই সবচেয়ে প্রাণঘাতী হয়ে দেখা দেয় মশাবাহিত রোগটি, যার ছোবলে মৃত্যু আর আক্রান্তের সংখ্যায় হয়েছে রেকর্ডের পর রেকর্ড। ডেঙ্গুতে এই বছরের জুলাই পর্যন্ত যত রোগী মারা গেছে, এই সময়ে এত রোগী আগে কখনো দেখেনি বাংলাদেশ। শুরুর 6 মাস এইডিস মশাবাহিত এই রোগ নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও জুলাই মাসে এসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ে লাফিয়ে লাফিয়ে। সরকারের বিভিন্ন উদ্যোগেও কোনো মতেই লাগাম টানা যায়নি আক্রান্ত ও মৃত্যুতে। ডেঙ্গু রোগের বাহক এডিস মশার প্রকোপ আগে ঢাকায় বেশি থাকলেও এবার চিত্র বেশ পাল্টে যায়। সাম্প্রতিক সময়ে ঢাকার চেয়ে বাইরের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কয়েক গুণ। হাসপাতালে ভর্তি রোগীর হিসাব অনুযায়ী যেখানে প্রথম 6 মাস আক্রান্তের গড় সংখ্যা ছিল 1330 জন, জুলাই মাসে আক্রান্ত হন 43,876 জন। এরপর আগস্টে 71,976 জন, সেপ্টেম্বরে 79,598 জন, অক্টোবরে 67,769 জন এবং নভেম্বরে 40,716 জন হাসপাতালে ভর্তি হয়। 15 নভেম্বর এসে একদিনে সর্বোচ্চ 24 মৃত্যু দেখে দেশ। 24 ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে 1,697 জনের। পণ্যের উচ্চমূল্যে জেরবার জীবন। কোভিড মহামারীর ধাক্কা সামলে বাংলাদেশের অর্থনীতি ভালোভাবে ঘুরে দাঁড়াতে শুরু করলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বড় ধরনের চাপে পড়েছে। ডলারের বিপরীতে মান হারিয়ে চলছে টাকা, মূল্যস্ফীতিও পৌঁছেছে উদ্বেগজনক পর্যায়ে। 2023 সাল জুড়ে অস্থিতিশীল অবস্থা দেখা গেছে ডলার বাজারে। ব্যাংকে কিছুটা নিয়ন্ত্রিত থাকলেও খোলা বাজারে 128 টাকা পর্যন্ত উঠে প্রতি ডলারের দাম। মূল্যস্ফীতিতে একের পর এক রেকর্ডের মধ্যে বছরের এক এক সময়ে এক এক পণ্যের দাম হুটহাট বাড়তে দেখা গেছে। ডিম, মুরগি, পেঁয়াজ, কাঁচামরিচ ও আলু সহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম লাগাম ছাড়া হতে দেখা গেছে এই বছর। দাম বেঁধে দেওয়া সহ সরকারের তরফে নানা ব্যবস্থা নেওয়া হলেও সেসব কোনো কাজেই আসেনি। সরকারের আবেদন ও আলাপ আলোচনার পর চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশকে $470 কোটি ঋণ প্রস্তাব অনুমোদন করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এই ঋণের সুবাদে দুর্বল হয়ে পড়া রিজার্ভের বিপরীতে বিদেশি মুদ্রার একটি বাফার তৈরির সুযোগ পাওয়ার আশায় রয়েছে সরকার। এরপর প্রথম কিস্তিতে সংস্থাটির কাছ থেকে ঋণের প্রথম কিস্তির $47 কোটি 62 লাখ পায় বাংলাদেশ। আর ডিসেম্বরের শুরুতে দ্বিতীয় কিস্তির $68 কোটি 20 লাখ অনুমোদন দিয়েছে IMF। যোগাযোগে নতুন মাত্রা। যোগাযোগ খাতে বেশ কয়েকটি মেগা প্রকল্প আলোর মুখ দেখেছে 2023 সালে। দুটি বড় প্রকল্প ব্যবহারের বিস্তৃতি বেড়েছে আর নতুন চালু হয়েছে কয়েকটি। 28 অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল উদ্বোধনের পর সেই সুড়ঙ্গ পথে চট্টগ্রামের পতেঙ্গা থেকে 3 মিনিটে আনোয়ারায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3.32 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মাধ্যমে শিল্পঘেরা কর্ণফুলীর দুই পারের মধ্যে যোগাযোগ সহজ হচ্ছে।
সংযোগ হচ্ছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের। ঢাকার যানজটে স্বস্তি দিতে 2 সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। প্রথম দফায় চালু করা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের দৈর্ঘ্য 11.5 কিলোমিটার। মোট 19.73 কিলোমিটার দৈর্ঘ্য এই উড়াল সড়ক যাত্রাবাড়ির কাজলা পর্যন্ত যাবে। উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধনের মধ্য দিয়ে দেশের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল 2022 সালের ডিসেম্বরে। 2023 সালে এসে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশও চালু হয়েছে। পদ্মা বহুমুখী সেতুতে রেল যোগাযোগ চালুর মধ্যে আরেকটি নতুন মাত্রা যোগ হয়েছে যাতায়াতে। দ্বিতল এই সেতুর নিচ তলা দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমে যশোর পর্যন্ত যাচ্ছে রেল। 10 অক্টোবর ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 82 কিলোমিটারের রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার সঙ্গে পর্যটন নগরী কক্সবাজারকে যুক্ত করতে মানুষের দীর্ঘদিনের চাওয়া রেলপথ চালু হয় এই বছর। 11 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় 102 কিলোমিটার নতুন নির্মিত রেলপথের উদ্বোধন করেন। চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত রেলপথ আগে থেকেই চালু আছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর 1 ডিসেম্বর থেকে এই পথে বাণিজ্যিক ট্রেনের চলাচল শুরু হয়। রূপপুরে নতুন মাইলফলক। পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়াম বুঝে পাওয়ার মধ্য দিয়ে পারমাণবিক জ্বালানি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের নাম উঠেছে এ বছরই। 5 অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে ভার্চুয়াল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জ্বালানি সরবরাহের সনদ তুলে দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের সপ্তাহখানেক আগে রাশিয়া থেকে আকাশপথে ঢাকায় পৌঁছায় পারমাণবিক জ্বালানি। এরপর বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে রূপপুর নিয়ে যাওয়া হয়। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে সরকার। প্রায় 1,14,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রের 2 ইউনিট 2400 মেগাওয়াট ক্ষমতার। সরকার আশা করছে 2025 সালের শুরুতে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। চলতি বছরের ডিসেম্বরে প্রথম ইউনিটটি উৎপাদনে যাওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস মহামারী সহ নানা জটিলতায় কাজ পিছিয়েছে। প্রাণ আর সম্পদ কেড়েছে দুর্বিপাক দুর্ঘটনা। রোজার ঈদের ঠিক আগে 4 এপ্রিল ঢাকার বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। টিন আর কাঠে নির্মিত এই মার্কেটে দোকানের সংখ্যা 2370টি, যার সবই পুড়ে যায়। বঙ্গবাজারের উত্তর পশ্চিম কোণে 7 তলা এনএসকো টাওয়ার, তার পূর্ব পাশে মহানগর কমপ্লেক্স মার্কেটও পুড়ে যায়। আগুন বঙ্গবাজারের পশ্চিম পাশে সড়কের অপর প্রান্তের 2 মার্কেটেও ছড়ায়। ভয়াবহ এই আগুন বঙ্গবাজারের পূর্ব পাশের পুলিশ সদর দপ্তরের সীমানাও ছাড়ায়। সেখানে 5 তলা একটি ভবন ক্ষতিগ্রস্ত হয় আগুনে। সেই ভবনে ঢাকা মহানগর পুলিশের একটি নিয়ন্ত্রণ কক্ষ পুড়ে গেছে। ওই সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি তদন্ত কমিটি বলেছে, ওই আগুনে 3,845টি দোকান পুড়ে মোট 303 কোটি টাকার ক্ষতির হিসাব হয়েছে। 4 মার্চ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে সীমা অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। অক্সিজেন উৎপাদনের ওই প্লান্টে বিকট বিস্ফোরণে আশেপাশের এলাকাও কেঁপে ওঠে এবং প্লান্টের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। 2 ঘন্টার চেষ্টায় সন্ধ্যা 6:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বিস্ফোরণে মোট 7 জন নিহত হন, আহত হন আরও 25 জন। বিস্ফোরণ এলাকার প্রায় আধা কিলোমিটার দূরে উড়ে যাওয়া লোহার টুকরার আঘাতে প্রাণ গিয়েছিল একজনের। 23 অক্টোবর কিশোরগঞ্জের ভৈরবে একটি কন্টেইনার ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর 11 সিন্দুর এক্সপ্রেসের 2টি বগি উল্টে অন্তত 17 জনের প্রাণ গেছে। একটি মালবাহী ট্রেন যাত্রীবাহী 11 সিন্দুর ট্রেনের পেছনের 2টি বগিতে আঘাত করলে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পুরান ঢাকার সিদ্দিক বাজারের ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাও ঘটে এবছরের 7 মার্চ সিদ্দিক বাজারের ক্যাফে কুইন নামে পরিচিত একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট বিস্ফোরণে ভবন থেকে ইট, কংক্রিট থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী, এমনকি মানুষও ছুটে এসে পড়ে সড়কে।
ভবনটির নিচতলা ও দ্বিতীয় তলার ফ্লোর ধসে পড়ে। এই ঘটনার মাঝে ঝরে যায় ২০টি প্রাণ। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গুলশান ২ নম্বর সেকশনের ১০৪ নম্বর বাড়িতে আগুন লাগলে প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ে মারা যান ২ জন। আগস্টে টানা কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার কয়েকটি স্থানে দেয়াল ধসে ও পানিতে পড়ে কয়েকজনের মৃত্যুও হয়। অতিবৃষ্টিতে চট্টগ্রামে কোথাও কোথাও বন্যা পরিস্থিতি দেখা দিলে সেখানে পিছিয়ে দেওয়া হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। জেসমিনের মৃত্যু ও কাঠগড়ায় র্যাব। উত্তরের জেলা নওগাঁয় র্যাব হেফাজতে ভূমি অফিসের কর্মী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত যুগ্ম সচিব এনামুল হকের অভিযোগে ২২ মার্চ নওগাঁ থেকে র্যাব আটক করে ভূমি অফিসের কর্মী জেসমিনকে। আটকের ৪ ঘণ্টা পর তাকে অসুস্থ অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায় র্যাব। সেখান থেকে তাকে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এর ২ দিন পর সেখানে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, র্যাবের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। সেই অভিযোগ অস্বীকার করে র্যাব বলেছে ৪৫ বছর বয়সী ওই নারীকে আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। র্যাব হেফাজতে মৃত্যুর এই ঘটনায় হাইকোর্ট জেসমিনের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন তলব করে। র্যাবের কে কে জিজ্ঞাসাবাদে ছিল তাও জানতে চায়। ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসক বলেন, সুলতানা জেসমিনের মৃত্যুর কারণ মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ। জেসমিনকে আটকের পর তাকে সহ আরও এক যুবককে আসামি করে রাজশাহীর রাজপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন এনামুল। সমালোচনার মুখে জেসমিনকে আটকের অভিযানে থাকা ১১ সদস্যকে প্রত্যাহার করে র্যাব ৫ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে সংযুক্ত করা হয়। হেফাজতে মৃত্যুর ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশে একটি উচ্চ পর্যায়ের কমিটি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সমন্বয় ও সংস্কার মাহমুদুল হোসাইন খানের নেতৃত্বে গঠিত ওই কমিটি আগস্টে হাইকোর্টে তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন দেখে আদালত বলেছে, প্রতিবেদন অস্পষ্ট এবং এতে সুনির্দিষ্ট ফাইন্ডিংস উল্লেখ করা হয়নি। ভুক্তভোগীকে গ্রেপ্তার করার সময় নিয়েও তথ্যগত ভিন্নতা ধরা পড়ে। এরপর মামলা ছাড়াই সুলতানা জেসমিনকে তুলে নেওয়া বা গ্রেপ্তার কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। ফিরে এলো নাশকতা। পুরো বছর জুড়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসলেও ২৮ অক্টোবর তাদের মহাসমাবেশ সহিংসতায় রূপ নেয়। সংঘর্ষের মধ্যে আনুষ্ঠানিক শুরুর আগেই মহাসমাবেশের ইতি টেনে পরদিন সারা দেশে হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হরতালের মধ্যে মহাসচিব সহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এরপর ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে বিএনপি। এরপর ১-২ দিন বিরতি দিয়ে হরতাল অবরোধের কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এসব কর্মসূচি ঘিরে যানবাহনে আগুনের ঘটনা ফিরিয়েছে এক দশক আগে একই রকম নাশকতার স্মৃতি। ফায়ার সার্ভিসের হিসাব বলছে ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত হরতাল অবরোধে সারা দেশে ২৮৫টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮০টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও অন্যান্য বাহন পুড়েছে ২৯টি। এর মধ্যে মোহনগঞ্জ এক্সপ্রেসে ২ দফা নাশকতার ঘটনা আতঙ্ক বাড়িয়েছে সবার মধ্যে। ঢাকা আর নেত্রকোনার রুটে চলা ওই ট্রেনে ২ ঘটনায় ৫ জনের প্রাণ গেছে। ১৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে গাজীপুরের গহীন এলাকায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেল লাইনের পাত কেটে রাখা হয়, যাতে ছিটকে পড়ে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৭টি বগি। ওই ঘটনায় একজন নিহত এবং প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হন। এরপর ১৯ ডিসেম্বর বিএনপি এবং জামায়াতের ডাকা হরতাল শুরুর ঠিক আগে ঢাকার মধ্যে আগুন দেওয়ার ঘটনা ঘটে একই ট্রেনে। ট্রেনের ৩টি বগিতে ছড়িয়ে পড়া আগুনে অঙ্গার হন শিশু, নারীসহ ৪ যাত্রী। একের পর এক নাশকতার ঘটনা ঘটায় নিরাপত্তার কথা ভেবে কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ করেছে রেলওয়ে। এছাড়া ঢাকা তারাকান্দা রুটে চলাচলকারী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের রুট সংক্ষিপ্ত করেছে রেলওয়ে। ১৫ ডিসেম্বর থেকে ট্রেনটি জামালপুর পর্যন্ত চালানো হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে বিদেশিদের দৌড়ঝাঁপ।
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান নিয়ে বিদেশি মিশনগুলো বেশ তৎপর দেখা গেছে এবছর। বিশেষ করে আলোচনার কেন্দ্রে ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। গেল মে মাসে নতুন নীতির ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্তকারীদের ভিসা দেবে না তারা। 2023 সালে দেশটির উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা বাংলাদেশ সফর করেছেন। অন্যান্য বিষয়ের পাশাপাশি তাদের সঙ্গে সরকারের আলোচনায় স্থান পেয়েছে নির্বাচনও। রাষ্ট্রদূত পিটার হাসের সার্বক্ষণিক তৎপরতার খবর রেখেছে সাংবাদিকরা, এমনকি তার ছুটিতে যাওয়ার খবরও প্রকাশ পেয়েছে ফলাওভাবে। নভেম্বরে তফসিল ঘোষণার ঠিক আগে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের তৎপরতাকে অভ্যন্তরীণ হস্তক্ষেপ হিসেবে অভিহিত করে তার সমালোচনা করেছে চীন ও রাশিয়া। ভারতের অবস্থান ছিল চীন ও রাশিয়ার মতোই। ওই তিনটি দেশই বলেছে নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কোন প্রক্রিয়ায় ভোট পরিচালিত হবে তা ঠিক করবে বাংলাদেশের জনগণ এবং তার ভিত্তি হবে সংবিধান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে অনেকটা নিয়মিতভাবেই এসেছে বাংলাদেশের মানবাধিকার ও নির্বাচন প্রসঙ্গ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পাল্টায় বিবৃতি দিতে দেখা গেছে রাশিয়া ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে। জুলাইয়ে বাংলাদেশে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। তাদের প্রতিবেদনের ভিত্তিতে একটি সিদ্ধান্ত জানান ইউরোপীয় জোটের পররাষ্ট্র নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেফ বোরেল। তিনি বলেন, ভোটের পরিস্থিতি দেখার জন্য পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন না পাঠিয়ে ছোট পরিসরে একটা কারিগরি দল পাঠাবে ইইউ। জুলাই মাসে ঢাকা 17 আসনের উপনির্বাচনের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলায় বিবৃতি দেওয়া সহ বিভিন্ন ইস্যুতে কূটনীতিকদের তলব ও ব্রিফ করেছে সরকার। সর্বশেষ 28 অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পর সব কূটনীতিককে ডেকে ব্রিফ করা হয়েছিল। আলোচনার তুঙ্গে সাকিব। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল নানা বিতর্কে পার করেছে বছর। সতীর্থ তামিম ইকবালের সঙ্গে বিরোধ আর ব্যবসায়ী আরাফ খানের সঙ্গে সখ্যের সূত্রে ঘুরে ফিরে আলোচনায় আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যিনি বছর শেষে এসে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নের প্রার্থী হয়ে এখন ভোটের মাঠে ছুটছেন। বিশ্বকাপ ক্রিকেটের ঠিক আগে মাঠের বাইরের বিতর্কে টালমাটাল অবস্থায় ক্রিকেটই যেন হারিয়ে গিয়েছিল। সামাজিক মাধ্যমের তখন এসব আলোচনায় ছিল তুঙ্গে। বিশ্বকাপ দলে তামিম ইকবালের না থাকা, এরপর তার ভিডিও বার্তা এবং বিশ্বকাপ দলের যাত্রা শুরুর ঠিক আগে সাকিব আল হাসানের বিস্ফোরক এক সাক্ষাৎকার, সব মিলিয়ে তখন দেশের ক্রিকেট ছিল উত্তাল। বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে তেমন ভালো কিছু পায়নি বাংলাদেশ। প্রায় প্রতি ম্যাচেই পাওয়ার প্লে শেষ হওয়ার আগে ড্রেসিং রুমে ফিরেছেন ওপেনাররা। শুরুর এই ধাক্কা লাগছে গোটা ব্যাটিং অর্ডারে। সেই সময় ঘুরে ফিরে আসছিল তামিম ইকবালের অনুপস্থিতির প্রসঙ্গ। পুরো টুর্নামেন্টে হতশ্রী পারফরম্যান্সের প্রথম পর্বে 9 ম্যাচের 7টিতে হেরে বিশ্বকাপ শেষ করে টাইগাররা, যাতে 10 দলের মধ্যে অবস্থান ছিল 8 নম্বরে। দুবাইয়ে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ওরফে আপন ওরফে আরাফ খানের জুয়েলারি দোকান উদ্বোধন করতে মার্চে বেশ আলোচনা সমালোচনার জন্ম দেন সাকিব। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ দাবি করেন, আরব যে এক পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি, এই তথ্য সাকিব আল হাসান সহ অন্যদের আগেই জানানো হয়েছিল। বছর শেষে এসে রাজনীতির মাঠে নেমে চমক দেখিয়েছেন সাকিব। 7 জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে নিজের এলাকা মাগুরায় নৌকার টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। ভোটের ডামাডোল। নানা আলোচনা, বিতর্ক, পাল্টাপাল্টি কর্মসূচি, হরতাল, অবরোধ সবকিছু ছাপিয়ে অবশেষে ভোটের আমেজে ঢুকে যায় দেশ। নতুন বছরের শুরুতে অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদায়ী বছরের শেষ ভাগে শুরু হয় নির্বাচনী কার্যক্রম। 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। দলগতভাবে ভোটের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদে বিরোধী দলীয় দল, জাতীয় পার্টিসহ 27টি দল। অন্য সময়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হলে নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও এবার ভিন্ন কৌশল নিয়েছে আওয়ামী লীগ।
2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসা ঠেকাতে এবং ভোটার উপস্থিতি বাড়াতে নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থী হতে উৎসাহিত করা হয়েছে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টির জন্য 26টি আসন ছেড়ে দিয়েছে। অন্যদিকে 14 দলীয় জোটের শরিকদের জন্য ছাড় দেওয়া হয়েছে 6টি সংসদীয় এলাকা। ভোটকেন্দ্রিক রাজনীতির আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও আসন ভাগাভাগির হিসাবে আওয়ামী লীগের সুনজর পায়নি নতুন নিবন্ধন পাওয়া 3 দল। দৃশ্যত বিএনপি থেকে নেতা ভাগিয়ে এনে ভোটে দাঁড় করানোর চেষ্টা ওই 3 দলের থাকলেও তারা সেভাবে সফল হয়নি। বিএনপি নেতৃত্বাধীন জোট ছেড়ে ভোটে নেমে আলোচনা তৈরি করা কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম নির্বাচনী মাঠে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন, কারণ কক্সবাজার 1 আসনে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত সালাহ উদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিল হয়েছে ঋণ খেলাপের কারণে। এবারের ভোটে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে আওয়ামী লীগের মনোনয়নে ভোটের মাঠে নামা ব্যারিস্টার শাহজাহান ওমর। অন্য নেতাদের সঙ্গে একই মামলায় কারাগারে থাকলেও হঠাৎ জামিন পেয়ে ঝালকাঠি 1 আসনে নৌকার টিকিট পান বিএনপির সরকারের সাবেক এই প্রতিমন্ত্রী। বিএনপির বর্জন ও ভোট ঠেকাতে সহিংসতার আশঙ্কার মধ্যে সাধারণ মানুষের মধ্যে আছে ব্যাপক উদ্বেগ, উৎকণ্ঠা। মাঠে উপস্থিতি তেমন দেখাতে না পারলেও হরতাল অবরোধের কর্মসূচি পালন করে যাচ্ছে বিএনপি জামায়াত।